আরে শাওয়ার ছাত্র বই নিয়ে যায়, টয়লেটে বই নিয়ে যায়, শাওয়ার ছাত্র। তো বানাইতাম কাগজ আছে না ছোট ছোট, কয়েকটা সূত্র লিখতাম, কয়েকটা সূত্র লিখতাম, সূত্র লিখে হ্যাঁ দেখতাম 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 মাঝে মাঝে টয়লেটে বসে ঘুমায় যাইতাম সকালবেলা উঠার পরে আবার না পড়তে পড়তে না, মানে সকালবেলা উঠছি না, ঘুমায় নাই তো রাতে, একটা সময় ঘুমাইছি 5টা বা 5:30টার দিকে উঠছি পরীক্ষার আগে, বা ধর যখন পড়ার প্রেশার আস্তে আস্তে বাড়তেছে তখন তো ঘুমের পরিমাণও কমে গেছে না, উঠতাম, ঘুম লাগতো প্রচুর, ঘুমাইতাম না। ধর আমি যখন পড়তেছি আমার বন্ধুরা ঘুমাইতেছে, তো এটা ঠিক আছে, কিন্তু আমার বন্ধুরা যখন পড়তেছে আমার আমি আমি ঘুমাইতে পারতেছি না, ভালো লাগতেছে না, আরে ভাই পড়তেছে আমি ঘুমাইতেছি, 2 মিনিট আগে শুইছ। আমি এটা পড়ছি, পড়ালেখা শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে আছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ঢাকা ইউনিভার্সিটির রসায়ন ডিপার্টমেন্টের শুভ। আজকে আমরা শুভকে নিয়ে আসছি ওর অ্যাডমিশন লাইফ এবং ওর ইন্টার লাইফ দুইটার জার্নি শোনার জন্য। ও কীভাবে খুবই কম সময়ের ভিতরে পড়াশোনা করে কীভাবে সে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে, তুলনামূলক ভালো রেজাল্ট করে। ও ভালো রেজাল্ট, নিজেরটা ভালো রেজাল্ট কাউন্ট করে না, মনে করে না নিজের ভালো রেজাল্ট। তোর কাছে কখন মনে হয়েছে যে তোর ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট পড়াশোনা করা উচিত? লাইক দেখা যায় যে তুই তো নিজে ছিল ময়মনসিংহে, যারা হচ্ছে গ্রাম থেকে আসেন তাদের অনেকেই জানে না যে তাদের ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় তাদের যাওয়া উচিত, বা ওরা ওইখানে যে যাইতে পারবে তাদের নিজের ক্যাপাবিলিটি সম্বন্ধে তারা খুব অনেক সময় জানে না। অনেক সময় দেখা যায় যে ঢাকার অনেক ভার্সিটি সম্বন্ধে ওরা অবগত না, অনেক সময় থাকে যে নিজে কোনো বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে অনেকে ক্লাস 10 বা ইন্টারে ওঠার পরে জানতে পারছে। ছোটো ক্লাস অনেকে জানেই না যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল বা আছে ভালো ভালো জায়গায় পড়াশোনা করতে হবে, যে ওইটাও অনেকে জানে না। সবাই জানে যে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। তুই কার কাছ থেকে শুনতে পারছিস যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যাওয়া উচিত, অথবা হচ্ছে আমার ঢাকায় ভালোটা কলেজে পড়তে যাওয়া উচিত? কলেজে উঠার আগে আমি জানতাম না আর কি, ঢাকা ইউনিভার্সিটি আছে, বুয়েট আছে, মেডিকেল আছে, অনেকের কাছে এই জিনিসটা আমার কোনো ধারণা ছিল না। পরে একদিন কলেজে ফিজিক্স ক্লাসে স্যার বলতেছিল যে এইবার তোদের সিনিয়ররা এতজনে বুয়েটে চান্স পেয়েছে, এতজনে মেডিকেলে চান্স পেয়েছে, দেন হচ্ছে ঢাবিতে এতজনে চান্স পেয়েছে, এই সাবজেক্ট পাইছে, পজিশন এত, এগুলো বলতেছিল। দেন ধারণা পাইছি যে এইসব আছে, অস্তিত্ব আছে, এর আগে কোনো ধারণা ছিল না আমার আর কি। আইসি, এটা মোটামুটি গ্রামের মোটামুটি অনেক কলেজে স্টুডেন্টরা থাকে যে তারা জানেই না যে তাদের এমন একটা ভালো জায়গায় পড়তে যাওয়া উচিত বা তারা পড়তে পারবে। এটা তো অনেক কলেজে জানে, বাট এরকম প্রত্যন্ত এলাকায় অনেক স্কুল কলেজ থাকে যারা মানে হচ্ছে যাদের এই যদি বলি সিনিয়র আইসে বলছে, ওই সিনিয়রগুলো তাদের সিনিয়র বলছে এমন না আর কি, কলেজের টিচারদের সাথে অনেকে আসে না যে ভার্সিটিতে চান্স পেয়েছে, চান্স পাওয়ার পরে স্যারদের সাথে দেখা করতে যায়, ওই তো সিনিয়রের মাধ্যমে ওই থ্রুতে জানতে পারছি আর কি। তো এই জন্য আমার মতে যে বিভিন্ন ধরনের যে এলাকা ভিত্তিক যে ভার্সিটির সংগঠনগুলো থাকে, ওই সংগঠনগুলো আমার ধারণা এই কেসে একটা কি রোল প্লে করে, অ্যাটলিস্ট পোলাপানদের অবগত করা যে তোদের এরকম জায়গাটা পড়তে যাওয়া উচিত, তারপর হচ্ছে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া যে কীভাবে করে তারা এই জায়গায় যেতে পারবে। আমার মতে এইচএসসিতে যারা পড়াশোনা করছে ওদের জন্য গাইডলাইন খুব ইম্পর্ট্যান্ট। গাইডলাইন না পেলে কি হয়, ওরা আসলে জানি না কি করবে, বুঝতে পারছস? যদি আমি না জানি আমি কি করব, তো আমি কি করব? তো দেখ, কিছু সংগঠন আছে, পলিটিক্যাল সংগঠন আর কি, পলিটিক্যাল সব তো আর পলিটিক্যাল না, নন পলিটিক্যাল পার্সোনালিটিগুলো যুক্ত থাকে, অ্যাক্টিভ হয় বেশি, এই জন্য আর কি। তো ওরা গিয়ে যদি জানায় যে ভবিষ্যতে এই সব কিছু আছে, দেন ওরা জানতে পারলে না পুরো কাজ করতে পারবে, পড়ালেখা করতে পারবে, ওইতে ওরা আগাইতে পারবে। তো যদি নাই জানে, বুঝতেই তো পারতো কিছু করতে পারবে না। আমার ধারণা যে টিচার যারা থাকে তারা পোলাপানদের এটা মানে হচ্ছে এই জিনিসটা করাইতে কখনো পারে না, কারণ টিচাররা দেখা যায় যে প্রত্যন্ত এলাকার গ্রামগুলোতে যে টিচাররা থাকে ওরা মূলত দেখা যায় এরকম জায়গা থেকে পড়েই আসে না, ওনারাই মোটামুটি দেখা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো থেকে পড়ে আশেপাশে। ওরা পোলাপানদের ভিতরে এই আগ্রহটা জাগাইতেই পারে না
যে শিক্ষার যে মূল জিনিসটা, স্টুডেন্টদের ভিতরে আগ্রহ জাগানো, পড়াশোনা করার, ওই জিনিসটা করতে অনেক কেসে টিচাররা ব্যর্থ হয় দেখে আমার ধারণা এই জিনিসটা আসলে হইতে হচ্ছে, যে ওরা পোলাপানরা জানেই না যে ভালো একটা জায়গায় পড়তে যাওয়া উচিত, এবং ফিউচার সম্বন্ধে তাদের ধারণা খুবই কম থাকে আমার ধারণা। এটা এই জিনিসগুলা গ্রামের যে কলেজ আছে বা স্কুল আছে ওইদিকে বেশি হয়। বেশিরভাগ তুই যদি একটু শহরের দিকে আগাস, তো শহরের দিকে যে টিচার্সগুলো আছে ওরা হচ্ছে তো ভালো ভার্সিটি থেকেই পড়ালেখা করে তারপরে ওইখানে যায়, তাই না? তো গ্রামের দিকে এই সমস্যাগুলো বেশি হয়। তীব্র সমস্যা, হ্যাঁ, কারণ বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষ থাকে হচ্ছে রুরাল এলাকাগুলোতে, গ্রামীণ এলাকাগুলোতে। আমি তো নিজেও, আমি যদি জামালপুর থেকে ময়মনসিংহ না আসতাম তো আমার লাইফে এই চেঞ্জেসগুলো না আসতে পারতো। জামালপুরও কিন্তু একটা শহর, তাও এখানে এরকম অবস্থা। ময়মনসিংহ দেখ, ময়মনসিংহ বিভাগীয় শহর, জামালপুর তো জেলা শহর। জেলা শহর, জেলা কিন্তু 64টা জেলা মাত্র, এত বড় একটা দেশে এটা জেলা শহরে কিন্তু প্রচুর প্রায়োরিটি থাকা উচিত ছিল, নাই কিন্তু এতটা। না, ওইভাবে পড়ালেখার দিকে জামালপুর ওইভাবে ডেভেলপ হয় নাই আর কি। একটা ভার্সিটি হয়েছে, প্রথমে ছিল শেখ হাসিনা, শেখ ফজিলাতুন্নেসা ভার্সিটি, এখন ওইটার নাম পরিবর্তন করে দিছে যে কি জামালপুর বিশ্ববিদ্যালয়, নাকি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওটা কি পারফর্মিং কাজ করে? হ্যাঁ, কাজ করে, জমি নিছে, কত কিছু করছে, পড়াশোনা পড়াশোনাও শুরু হয়েছে, বাট তোর যে বিল্ডিংগুলো এখনো উঠানো শুরু করে নাই। এটা জেলা শহরে এরকম একটা অবস্থা, 64 জেলা যে 64টা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এখন চিন্তা হচ্ছে ওইটা যতটুকু কাজ করে রাখছে ওইটা তো আওয়ামী লীগ আমলে কাজ করছে, তাই না? এখন ওইটার কোনো অগ্রগতি নেই, ওইটা যেভাবে ছিল ওইভাবেই আছে। নতুন করে বাজেট পায় নাই মনে হয়, আল্লাহ জানে বাজেট পাইনি কিনা। বাজেট নিয়ে আর একটা পডকাস্ট করা যায়। আর ওইদিকের যে কলেজগুলো আছে ওইখান থেকে আসে না এমন না, কম আসে, কম আসে। না আসে অবশ্যই, বাট অনেকেই জানতে পারে অনেক শেষে গিয়ে, এসএসসি পাস করার পরে হচ্ছে এসএসসি। ইভেন আমি এটাও জানতাম না, আমি তো সায়েন্স নিয়ে পড়ছি, তাই না? আমি এটাও জানতাম না যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাদে যেমন তোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে না, সিএসসি, ট্রিপলি, আইআইটি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বোটানি, ওইগুলো তো যেমন ধর জুলজির বায়োলজির মধ্যেই পড়ে। বাকি যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর কথা বললাম, আমি জানতাম না এগুলোর অস্তিত্ব আছে। আল্লাহ, স্যার একদিন বলতেছে যে এ দেখ তোর ভাই বুয়েটে সিএসসি পড়ে, এই ট্রিপলি পড়ে, মেকানিক্যাল পড়ে। হায় হায়, শুধু জানতাম যে এই 3টা সাবজেক্ট আছে আর হচ্ছে গিয়ে তোর মেডিকেল আছে। লাস্টের দিকে এসে যখন বুয়েটের নাম শুনলাম, হয়তো ঢাকা ভার্সিটির মতোই বা ঢাকা ভার্সিটির মতো যে সাবজেক্টগুলো আছে ওইখানে হয়তো কোনো ধারণাই ছিল না আমাদের। পরে আস্তে 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 বুঝতে পারি। আর করোনার সময় তো বুঝতেই পারছো। আর আমার এমন কোনো বড় ভাইও ছিল না যে বলবে যে এইভাবে পড়াশোনা কর, তোর টার্গেট এইটা রাখ, এমন কেউ ছিল না। টাফ, হ্যাঁ টাফ। গ্রামের স্কুল থেকে আসার পরে এগুলো একটু টাফ, একটু না অনেকটাই টাফ। যেমন ধর তুই যদি তো এলাকা ছাড়ার পরে নতুন একটা কলেজ আসলি, ময়মনসিংহ বিভাগীয় শহরে আসার পরে কলেজ আসলি, তোর ওইরকম কোনো ফ্রেন্ড নাই। যেমন ধর ময়মনসিংহ জেলা স্কুলের ছেলে পেলে বা অন্যান্য স্কুলের হাইলি র্যাঙ্কড স্কুল, আগে থেকেই হাইলি র্যাঙ্কড, ওরা তো একসাথে ভর্তি হয় 7-8 জন 10 জন। আমার স্কুল থেকে কলেজে আসছিলাম আমরা মেবি 4 জন, 2 জন মেয়ে 2 জন ছেলে, ওই একলা ফ্রেন্ড, আর কোনো ফ্রেন্ড নেই। নজরুল কলেজে ছিলি? বাট হচ্ছে স্যারের কথা বলি আর কি, যখন বলতেছে যে ভার্সিটিতে পড়া লাগবে, হাবিজাবি স্যাররা বলে না, আমি তখন চিন্তা করছিলাম যে কেমিস্ট্রিতে পড়বো আর কি। তখন চিন্তা করছিলাম, সম্ভব আমি জানতাম না, আমি চিন্তা করছিলাম শুধু, আমার কাছে ভালো লাগতো তখন, মানে স্যার যে পড়াইতো না ওটা ভালো লাগতো আর কি। তখন চিন্তা করছিলাম যে কেমিস্ট্রিতে পড়বো। জাস্ট ফর দ্য ভিউয়ার্স, কেমিস্ট্রিতে পড়া কারো ড্রিম থাকতে পারে না, এটা ভার্সিটিতে ওঠার পরে আমরা বুঝি। না এখন নাই, বাট তখন ছিল আর কি। তখন আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা সাবজেক্টই ছিল, এটা একটা ইস্যু। তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়ার তুলনামূলক সহজ আমাদের কাছে মনে হয়, অবশ্যই ইঞ্জিনিয়ার যারা পড়ে তাদের কাছে মনে হয় আমাদেরগুলো পড়া সহজ, বাট কেমিস্ট্রি পড়া কোনোদিন কারো ড্রিম থাকাই না। আমি তুলনা করতে পারবো কারণ আমি 1 সেমিস্টার পরে আসি ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ও তো তুই কেমিস্ট্রিতে ছিল। হ্যাঁ, আমি ওইটুকু তুলনা করতে পারবো, সম্পূর্ণটা করতে পারবো না। আমার যে ফার্স্ট সেমিস্টার ছিল ওইটার তুলনা শুধু করতে পারবো। কিরকম হয়েছে এখানে? কেমিস্ট্রি 1 সেমিস্টার পুরোটা ছিলি কেমিস্ট্রিতে না? 1 সেমিস্টার বলতে
এক্সামটা দিই নাই শুধু, ফাইনাল এক্সাম দিস নি? ফাইনাল এক্সাম দিই নাই। সহজই ছিল হ্যাঁ, মোটামুটি। সিটি যতগুলা ছিল সিটিগুলা দিছি। তো এক মানে 3টা সিটি, তো এখান থেকে 2টা সিটি, ফুল মার্ক পাইছিস তুই? না 2টা সিটি কাউন্ট করে, একটা সিটি না দিলেও চলে আর ও কি। আচ্ছা। তো ওই বুয়েটের পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, ডাবির অ্যাডমিশন টেস্ট, তো ওইগুলাই তো দিছি। তো মানে হচ্ছে তুই হচ্ছে এমএসসি তে তখন ভর্তি ছিলি, এমএসসি তে এক্সাম তো আগে হয়ে যায়, 3-4 মাস আগে হয়ে যায় বুয়েট। এমএসসি তে ভর্তি ছিলি 3 মাস আগে ভর্তি। 3 মাস আগে ভর্তি হয়েছিল। কত? 1 লাখ টাকা লাগছে না? 1,10,000। 1 লাখ 10,000 টাকা, দ্যাটস আ টাফ থিং। আমি যেন ওটা আইফোন কেনার টাকা ছিল মামা। এমএসসি তে ভর্তি হওয়া আসলে রিস্ক ফ্রি থাকার জন্য, বাট ব্যাকআপ দেখা এটা আসলে ভালো ডিসিশন, ভালো ডিসিশন এটা। ভর্তি না হওয়াটাই আসলে ভালো ডিসিশন না। মানে আমি তোর বলি শোন, কি হয়েছে, আমরা 4 জন এক মেসে থাকতাম। তো এখান থেকে এক বন্ধুর বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে, তুই মেস ছেড়ে দিছে, সে চলে গেছে। তো আমরা আছি 3 জন, আমি একাই আমার কলেজের, যে বন্ধু চলে গেছে ওই আমার কলেজে ছিল। আর আমরা যে 4 জন এক মেসে থাকতাম, আমরা 4 জনই এক স্কুলে। তো ওরা 2 জন অন্য কলেজে পড়তাম, আমি এক কলেজে পড়তাম। তো এইচএসসি পরীক্ষা হইল, হওয়ার পরে রেজাল্ট দিছে। তো আমার বন্ধু মেবি আমার থেকে 1 নম্বর বেশি পাইছে আর কি এইচএসসি তে। এইচএসসিতে। তখন তো প্রায় সবাই কাছাকাছি মার্কি পাইছে, সকলে 3 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে 3 সাবজেক্টে পরীক্ষা হওয়ার পরে সবাই তো কাছাকাছি মার্কি পাইছে, তাই না? তো ভর্তি পরীক্ষা এমআইএসটি টাইপ ফার্স্টে হয়েছে, সবার আগে হয়েছে। তো আমার বন্ধু বললো যে ফর্ম তুল, আমি বললাম তুইও তুল। কয় না তুই তুল, তোরটা দেখি যে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, নাম্বারে অ্যাপ্লাই করা যায় কিনা, আমি যতটুকু নাম্বার পাইছি ওইটুকুতে অ্যাপ্লাই করা যায় কিনা। তুই যদি পাস আমিও পাবো। এ প্লাস পেলে প্লাস বলা যায় নাকি? না একটা নাম্বার ছিল কিনা জানি না, আমার আর কি ছিল না কোনো। মনে নাই। ছিল না কোনো। হ্যাঁ, আমার সাথে লাখ পরে লাখ হচ্ছে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে নাম আসছে, পরীক্ষা দিতে পারবো আমি। তার আগে বিইউপির পরীক্ষা হয়ে গেছে। বিইউপির পরীক্ষাটা দিছিলাম হচ্ছে এই কারণে যে, না সরি, এমআইএসটির পরীক্ষাটা পরে হয়েছে, বিইউপির পরীক্ষাটা আগে হয়েছে। বিইউপিতে পরীক্ষা দিলাম ফার্স্ট অ্যাডমিশন টেস্ট, এর জন্য দিলাম। আর এমআইএসটিতে দিলাম আমার ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং করব, ওই জন্য এমআইএসটিতে দিলাম। তো বিইউপিতে দিলাম, মোটামুটি দিলাম। দেওয়ার পরে ওদের ওইখানে ভাইবা হয়, ভাইবা নেওয়ার পরে ওরা, তুই ময়ূরসিংহে আসছিস পুরোটা সময়? হ্যাঁ নাকি ঢাকা কোথাও ছিলি? না ঢাকা ছিলাম বলতে পরীক্ষার আগের দিন আমি ঢাকায় আসতাম, আমার এক বন্ধুর বাসা ছিল, এখানে থাকতাম। ওর আবার পায়ে একটু সমস্যা ছিল, পায়ে সমস্যা বলতে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিল। ওই ওই পানি আমার সেন্টারগুলোতে ঘুরতো, পরীক্ষা দেওয়া হতো, বুঝতে পারছস? ইভেন ওর যে ক্লাস চলতো না, ধর ওই কোচিং করে না, কোচিং অ্যাডমিশনের কোচিং, ওইগুলা বাদ দিয়ে তোর বিষয়ে ধরে নিয়ে গেলি? আমার নিয়ে যেত, এইসব করতো। তো বিউপিতে পরীক্ষা দিলাম, তারপরে বের হয়ে আসলাম। আসার পরে পরের দিন চলে আসলাম, 3 দিন না 4 দিন না 1 সপ্তাহ পরে হয়তো এমএসটি পরীক্ষাটা ছিল। ওই বন্ধুর এখানে গেলাম, পরীক্ষা শেষ করলাম। 100 মার্কের পরীক্ষা ছিল, 100 মার্কের। বের হওয়ার সাথে সাথে আমার যারা আমার সাথে অনেকেই তো পরীক্ষা দিছে না, ওদের অনেকেই বাড়িতে ফোন দিয়ে বলতে শুনলাম যে বাবা 100-তে 100 পাবো, 100-তে 100 বাবা 98 পাবো। ইয়েস। আমি তো ভয় পেয়ে গেলাম যে কি, আমি তো ওইভাবে পরীক্ষা দিইনি বা 100 পাবো আমি, আমার তো মনে হয় না। তো গেল এইভাবে সময় কাটতেছে 2 দিন না 3 দিন পরে রেজাল্ট দিছে, এক্স্যাক্টলি মনে নাই। তো তারই 2 দিন পরে হচ্ছে মেডিকেল এক্সাম, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এত ক্লোজ ছিল? আমি তো পারবো না, কারণ রক্ত টক্ত দেখবো, হাত টাত কাঁপে, বা ওই পরিমাণ রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা আমার নেই। এর মেডিকেলের জন্য পড়াশোনা করো? না, মেডিকেলের জন্য কখনো পড়ি নাই, কিন্তু ফর্ম উঠায় রাখছিলাম। আমরা 3 জনেই, রুমে 3 জনেই ফর্ম উঠায় রাখছিলাম। এখন এক্সাম ফর্ম যখন 1000 টাকা দিয়ে উঠাইছি, এক্সাম তো দিতে হবে, তাই না?
ঢাকা আসতেছিল নাকি ময়মনসিংহে ছিল? না আমরা তখন ময়মনসিংহ সেন্টার আসছিল। হ্যাঁ, পরীক্ষার 2 দিন আগে রেজাল্ট হয়েছে। তো আমি হচ্ছে আবার টাইম ভাগ ভাগ করে পড়তাম। তো অ্যাডমিশনের টাইমে বেশি না পড়লেও ইন্টারমিডিয়েটে যখন ছিলাম অনেক বেশি পড়ালেখা করছি। তো সারাদিনে 6 ঘন্টা পড়ছি ওই দিন। হ্যাঁ, মাগরিবের আগে পর্যন্ত 6 ঘন্টা পড়ছি ওই দিন। এখন পরীক্ষা দিব মেডিকেলের, বায়োলজিতে পড়া লাগবে তাই না? আমার বায়োলজি ছিল অপশনাল। তো আমার তো এইচএসসি পরীক্ষা অপশনাল লাগে নাই। তো আমি বায়োলজি আর পড়ি নাই। খুবই খুবই টাফ। পড়ি নাই, এমনি পড়ি নাই। আগে যা পড়ছিলাম তা তো মনে নাই, আল্লাহ দিলে তো কিছুই মনে নাই। সিলেবাস আবার শর্ট সিলেবাস ছিল, এটা একটা উপকার ছিল। তো আমি ওই দিন বিভিন্ন ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক 6 ঘন্টা সলভ করছি দিনের বেলা। করার পরে চরপাড়া গেছি আমার বন্ধুর কাছে, ময়মনসিংহ পলিটেকনিক্যালে পড়তো, ওর কাছে গেছি। ভাল লাগতেছিল না, ফাপুল লাগতেছিল। রুমমেট যে 2 জন আছে ওরা বাড়িতে গেছিলো, তো আমার ভাল লাগতেছিল না। আমি ওর ওইখানে গেলাম, যাওয়ার পরে আড্ডা টাড্ডা দিতেছি। পড়ালেখা করবো না আর, যা করছি দিনের বেলা, রাতে আর পড়ালেখা করবো না। আর ওইখানে আসি। আর অ্যাডমিশন মেডিকেলে দিব এত গুরুত্ব নেই, পারবো না তো আমি জানি। আমি বায়োলজি পড়ি না, আমি মেডিকেলে চান্স পাবো নাকি? তারা উচিত না। পরে গেলাম, আড্ডা টাড্ডা দিতেছি। তো আমার কলেজের এক বন্ধু আমায় কল দিছে। কল দিয়ে, ওর নাম হচ্ছে তন্ময়। কল দিয়ে আমার বলতেছে যে, কিরে মিয়া মিষ্টি খাও। কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ মিষ্টি খাও। কেন, কি হয়েছে মিয়া? মিয়া মিষ্টি খাও না মিয়া, রেজাল্ট দিছে জানো না? তুমি মিয়া 10th হইছো। আমি কঠিন অবস্থা। পরে তারে বললাম, মজা নিও না, ওদের রেজাল্ট দিছে। হ দিছে। তুমি আমার রোল জানো? হাজদামি করতেছো তুমি আমার নাম সঙ্গে? দেওয়া থাকে ওইখানে। তুমি আমার রোল জানো? আল্লাহ। কই, তোমার বিশ্বাস হয় না? আমি কই, তোমার কি মনে হয় আমার বিশ্বাস হওয়ার কথা এটা? আমি কেমনি এটা চান্স পাইছি কিনা এই নিয়ে চিন্তায় আছি, তুমি এটা বলতেছ। পরে কি করলাম, সার্চ দিলাম, দেখলাম আমার বন্ধু এখানেই। বাড়িতে কল দিলাম, চান্স পাইছি। হয়তো খুশি, প্রথম অ্যাডমিশনের কোনো রেজাল্ট দিছে, চান্স তো চান্স পাইছি, খুশি না সবাই? আচ্ছা সবাই খুশি, আমিও খুশি, আমার বন্ধুও খুশি। তো আল্লাহর নাম নিয়ে পরের দিন আবার মেসে গেলাম, ব্যাক করলাম। আমার বন্ধুরা আসলো, বাড়ি থেকে আসছে, মেডিকেলের পরীক্ষা দিবে তাই। তো আব্বা বলতেছে, ও পরের দিন বিকালেই শুনি যে হবে, ওইখানে ভর্তির ডেট দিয়ে দিছে, এমএসটিতে ভর্তির ডেট দিয়ে দিছে। আচ্ছা ভর্তি হবো, সমস্যা কি? সমস্যা তো নাই, 5,000 10,000 টাকা লাগবে, ভর্তি হয়ে রাখবো, সমস্যা কি? পরে যখন ভর্তি হবো না, তো টাকার অ্যামাউন্ট লিখা থাকে না। তো এখানে দেখলাম আর্মি যারা আছে, মানে আর্মি ছেলে পেলে, ওনাদের জন্য হচ্ছে 90,000-এর মতো, আমাদের সিভিলিয়ানদের হচ্ছে 1,10,000। তো এটা তো টাফ অ্যামাউন্ট না? 10,000 5,000 হইলে ওইটা না। কারণ এমএসসিতে ভর্তি দিছি ওই আশায় যেটা সরকারি বা ইনিশিয়ালি জানতাম হতো না, পরে দেখা যায় যেটা পুরো কমপ্লিট করতে 4 লাখ টাকা লাগবে। হিডেন চার্জ তো থাকতেই পারে। আমি যেহেতু কমপ্লিট করি নাই 4 বছর, আমি তো জানি না হিডেন চার্জ থাকলে কি করতাম। এত বিষয় এত পড়াশোনা করবো কইরা যদি একটা বেসরকারিতে ভর্তি হওয়া লাগে, তাইলে তো বেসরকারি এক্স্যাক্টলি না, বাট বেসরকারি মতো টাকা লাগতেছে, 4 লাখ টাকা। টাকা যখন 1 লাখ দেওয়া লাগবে, তখন তোর কাছে বেসরকারি মনে হবে না? বেসরকারি মনে হওয়ারই কথা। পরে আব্বা কল দিয়ে বললো যে বাড়িতে আসো। দিন রাতে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বলতেছে যে ভর্তি হবা কি না, হাবি যাবি। বললাম চিন্তা করে বলি। বাড়িতে যাওয়ার পরে পরের দিনই এসে পড়লাম। আসার পরে তারপরের দিন আবার হচ্ছে মেডিকেল এক্সাম। তো আমরা 3 জন রাতের বেলা ঘোরাঘুরি করলাম, কেউ প্রস্তুতি নিই নাই। তো চিল মুডে কি পরীক্ষা দিব, চলে আসবো। তো আমরা 3 জনে ফর্ম ফিল আপ করলাম না। পরীক্ষার দিন সকালে উঠলাম, আমার বন্ধু ওই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওই হচ্ছে সকাল থেকে উঠার পরে বায়োলজি পড়তেছে আর কি।
পড়তেছে ভালো। এই বন্ধুর নাম কি? আবুল কাশেম, ডিএসসি আরে তাইব আছে না, তাইবের ডিপার্টমেন্টে জি না। দাড়িওয়ালা পর পরে আমিও উঠলাম। আমার এক্স্যাক্টলি মনে আছে আমি বায়োলজি 25 মিনিট পড়লাম। ইয়েস, এক্স্যাক্টলি মনে আছে আমি 25 মিনিট বায়োলজি পড়ছি। পরে সেন্টারে গেলাম। সেন্টার পড়ছিল হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজের পাশেই পড়ছিল, কিন্তু এক্স্যাক্টলি মেডিকেল কলেজের যে জায়গাটা ওইখানে না, পাশেই কোনো একটা জায়গায় পড়ছিল আর কি। মেবি ময়মনসিংহ পলিটেকনিক্যালে পড়ছিল। পরীক্ষা দিলাম। অনেকগুলা তো নিজের বুদ্ধিমত্তায় ফিজিক্স আর কেমিস্ট্রি দাগাইলাম। সাধারণ জ্ঞান তো পারি না, যতটুকু পারি দাগাইলাম। তারপরে হচ্ছে বায়োলজি যতটুকু পারি দাগাইলাম, পারি না তো। কত কিছু করলাম, বসে থাকলাম। লাস্টে দেখি যে 4-5টা বাদ আছে, সব দেখা দিচ্ছে। পরে আর কোশ্চেন দেখার সময় নাই, খাতা তুলতে আসতেছে। কোশ্চেন দেখতেছি, অপশনের মধ্যে হুদায় দাগ দিলাম, শেষ। পরীক্ষা শেষ। ওদিন শুক্রবার ছিল, আসলাম, এসে নামাজ টামাজ পড়লাম। পড়ার পরে আবার বাড়িতে আসছি। তো এমআইএসটির যে প্রথম ধাপে ভর্তি আছে না, এটার ধাপ শেষ। এখন আর ভর্তি নেবে না। হ্যাঁ, পরে আমার এক বোনের হাজবেন্ড হচ্ছে এমআইএসটিতে যে ছিল না, ওটা কি বলে, নামটা মনে নাই, চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান টাইপের কিছু একটা, ইংলিশে কি জানি বলে, চেয়ারম্যানও যদিও ইংলিশ, ওটা ইংলিশে কি জানি বলে ওরা, মনে নাই। ওনার পিএ ছিল আমার বোনের জামাই। তো ওনার কল দিছে আমার আব্বা, বলতেছে যে ওই যে সাবজেক্ট চাইবে ওই সাবজেক্টই পাবে। 10 না, তুই দশম তুই। হ্যাঁ, আমি চিন্তা করতেছি না পাওয়ার কি আছে ভাই, দশম তুই। আমি যেটা চাবো এটাই তো পাইম। পরে বলতেছে যে ওইভাবে ওইখানে দেয় না, ওরাই সাবজেক্ট দিয়ে দেয়। হ্যাঁ, বাহ, মানে এটা কোনো কথা? জীবন না, ফালতু কথা। আচ্ছা ঠিক আছে, যখন আমার কাজ হইলেই হয়, আমি দিতে যাচ্ছি। আচ্ছা, পরে আব্বা শুধুই অপেক্ষা করতেছে যে মেডিকেলের রেজাল্টটা কি আসে। কথা বুঝতেছ? জানে যদিও আমি পারবো না, তারপরও অপেক্ষা করতেছে, তাই না? যেমন আমরা তো মনে কর এসব কথা না বলি আর কি, ওয়েট করতেছে আব্বা। তো গেল বাজারে, গেল কম্পিউটারের দোকানে, গিয়ে রেজাল্টটা দেখলো 69.25 নাকি 75 পাইছি। আচ্ছা, ওইবার কাট মার্ক ছিল 72.5। অনেক কাট মার্ক ছিল। হ্যাঁ, পুরো আমি আফসোস করতেছি, লাস্টের পাঁচটা না থাকলে হয়ে যেত এমন কিছু না। আর 2 দিন যদি পড়তাম বায়োলজি, আফসোস করে না মানুষ, আমি আফসোস করতেছি। মেডিকেলে ঢুকলে আরো বেশি আফসোস করতে আমার মনে হয়। এটা তো অবশ্যই কথা, দুর্ঘটনার শিকার হতো রোগীরা। কেমিস্ট্রিতে পড়ে যে মানে আফসোস, মেডিকেলে পড়া এসব বলা যাবে না, স্যাররা দেখলে আবার সমস্যা হবে। স্যাররা দেখবে না, দেখলে স্যারদেরকে ব্লক করে দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, গেল। আব্বা একটু মন খারাপ করলো, মেডিকেলে হয়তো খুশি ভালো হয়েছে, লাস্টের দিকে কোনো একটা কলেজে ভর্তি না হওয়া থেকে ভালো হয়েছে। ভাব তো মন খারাপ তো করে, কি আর বলার। পরে ঢাকায় আসলাম ঘুরতে হওয়ার জন্য এমআইএসটিতে। সিএনজিওয়ালায় রাস্তা চিনে না, সিএনজিওয়ালারে ভিতরে ঢুকতে দেয় না। ক্যান্টনমেন্টের ভিতরে আসলে বিশাল একটা প্যারা ঝামেলা। ভর্তি হইলাম, ড্রেস দিল না, এটা ফালতু একটা প্যারা। ড্রেস পরতে হয় একটা কলেজে ভর্তি হওয়ার জন্য। ড্রেসের ব্যাপারে কিছু বল, ড্রেস পরতে কেমন লাগতো? ড্রেস সপ্তাহে 4 দিন পরা লাগতো। মঙ্গলবার নাকি বুধবার একদিন ছিল, ওই দিন আমি সিভিল ড্রেস পরতে পারতাম, সিভিলিয়ানদের মতো আমি যে কোনো ড্রেস পরতে পারতাম। ভার্সিটিতে ড্রেস পরা আসলে ইন ইট সেলফ ইটস এ প্যারা। অবশ্য তোর ক্যান্টনমেন্টে থাকতি, ক্যান্টনমেন্টে আসলে সবাই দেখতে এরকমই, দেখে আসলে প্যারা লাগতো। সত্যি বলতে এখানে মন টিকতো না আর কি। দেন হচ্ছে বুয়েটের প্রিলি হইলো, তো ওইটার বুয়েটের প্রিলি তার বেশ খানিক সময় পরে হয়েছে। বুয়েটের প্রিলি আগে হয়েছে, হ্যাঁ বুয়েটের প্রিলি তো আগে হয়েছে। বুয়েটের প্রিলি হইলো, বুয়েটের প্রিলি দেওয়ার জন্য ওই দুলা ভাই আমার আনলো, এইখানে আনলো।
হোস্টেলে ছিলি না? এমআরসি হ্যাঁ হোস্টেলে। ওইখানে ওসমানী হলে ছিলাম আর কি, আমি একমাত্র ফার্স্ট ইয়ারের লোকটা ছিলাম ওসমানী হলে। আর বাকিরা কি বাকিরা কি? কাউরে সিট দেয় না ওসমানী হলে। ফার্স্ট ইয়ারে, কাউরে সিট দেয় না। ভাই আনলো, পরীক্ষা দিলাম। তুই তো জামালপুর ছিলি, জামালপুরে সিট তো দরকার ছিল। হ্যাঁ তো কিছু চিনি না আমি, তো আসলাম, পরীক্ষা দিলাম। তার আবার এক সপ্তাহ পরে নাকি ছিল ডাবির পরীক্ষা ছিল। হ্যাঁ, তো বায়োলজি কিছু পড়ি নাই, আমার তো বায়োলজি দাগানো লাগবে, ইংলিশ ওইভাবে পারি না, আর বাংলা ছিল, বাংলা তো আরও পারি না। তো আমি 4 দিন না 5 দিন, ওই সপ্তাহ পুরোটা আমি ক্লাসে যাই নাই, এমএসটিতে যাই নাই। এখানে ক্লাস ছিল তোর 8টা থেকে 3:30 বা 2:30 পর্যন্ত, 8 ঘন্টার মতো এখানে থাকা লাগতো। 8 ঘন্টা, 6-7 ঘন্টা এমন আর কি, সপ্তাহে 5 দিন। সপ্তাহে 5 দিন। পরে আসার পরে আর মনোযোগ পাইতাম না যে অ্যাডমিশনের জন্য আর একটু পড়ালেখা করি। এইভাবে 3 মাস প্যারা, বিশাল প্যারা। 3 মাস ক্লাস করার পরে আর ভাল লাগতেছিল না, এই একসাথে অ্যাডমিশনের পড়া, আবার ওইখানে ক্লাসও চালা যেতেছি আমি, ঠিক আছে। তো ঢাবিতে এক্সাম দিলাম যেদিন, একটা ভুল করছিলাম। বুয়েটের প্রিলি হয়েছিল আগে। হ্যাঁ বুয়েটের প্রিলি দিছি তো, তারপরে 1 সপ্তাহ আমি ক্লাসে যাইনি, এমএসটিতে ক্লাসে যাইনি, আমি বায়োলজি পড়ছি শুধু, ঢাবির অ্যাডমিশনের জন্য শুধু বায়োলজি পড়ছি বুয়েটের ক্লাসে। প্রিলি দিনের ব্যাপারে কিছু বল। আমাদের সময় বুয়েটের প্রিলি কিন্তু খুবই ফালতু ছিল কোয়েশ্চেনগুলো ফালতু ছিল বলতে, মানে কাটমার্ক অনেক কম ছিল, 50-এর নিচে ছিল আমার ধারণা কাটমার্ক। আমি জানি না তো, কারণ আমি প্রিলি আমি নিজে মনে দেখাইছি অ্যারাউন্ড 65টা দেখাইছি। আমি চিন্তা করছি সব দেখাবো, মানে অনেক আমি আমি অনেক আমি শিওর ছিলাম, কনফিডেন্ট ছিল ছিলাম। কয়টা ছিল 100টা ছিল না? জানি না তো, আমার তো মনে নাই। আমার মনে নাই। আর খাতা এত মোটা খাতা দিছে, খাতা দিয়ে আমি ভয় পেয়েছি। আমার এক বেঞ্চে বসছিলাম কতজন, 3 জন মনে হয়, 4 জন বসছিলাম, মানে কোন একটা বড় লেভেল ছিল। বসছিল। হ্যাঁ, আর মানে হচ্ছে বুয়েটের পাশে মেয়ে ছিল, ভালোই লাগতেছিল দাগানোর সময়, ভালো লাগে মেয়ে মানুষ পাশে থাকলে ভালো লাগে। something good, right? তারপর তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অ্যাডমিশন টেস্টের যে সেন্টার, ওটা ছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো এখানে গেলাম, এক্সাম দিলাম, ব্যাক করতেছি যখন, না যেই দিন এক্সাম ওর আগের দিন গেছি, তো আমি বায়োলজি পড়তে পড়তে যাইতেছি আর কি ট্রেনের মধ্যে। তো এক ভাই বিরক্ত করতেছে বলতে, আমার কাছে তখন লাগতেছে জামালপুর থেকে মৌসুমী যেতেছে। না, ঢাকা থেকে, আমি হল থেকে, ওসমানী হল থেকে যাইতেছি, এমআইএসটি থেকে যাইতেছি। তো এক ভাই বারবার কথা বলতেছে, আমার বিরক্তি লাগতেছে, আরে আমি পড়তেছি, কালকে পরীক্ষা, এমনিও পারি না। সে জিজ্ঞাসা করলো কালকে কি কোনো পরীক্ষা? বললাম হ্যাঁ ভাই, অ্যাডমিশন টেস্ট কালকে সায়েন্সে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এখন পড়ো না, হ্যাঁ ট্রেনের মধ্যে পড়ালেখা করো না। জিজ্ঞাসা কেউ কল লাগা না, পরে আমি একটু পড়ার পরে পড়া বাদ দিছি, রেস্ট নিতে নিতে গেছি আর কি। পরে ওই যে বললাম না ময়মনসিংহ পলিটেকনিক গেলে আমার বন্ধু পড়ে, তো ওইখানে গিয়ে উঠছি। ওইখানে গিয়ে ওঠার পরে পড়ালেখা করতেছি। আমার আরেক বন্ধু ওইখানে গেছে, ওই জামালপুর থেকে আসছে, পরীক্ষা দিবে। পরের দিন ভোরে সকালবেলায় আমার বাবা জামালপুর থেকে ময়মনসিংহ আসছে, তো পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আব্বা বলতেছে তুমি 65 অ্যারাউন্ড পাবা, মানে আমি পরীক্ষা দেওয়ার পরে ভালো খারাপ যা যা হয়েছে ওইগুলো বলার পরে আমার বাবা বলতেছে যে তুমি 65 অ্যারাউন্ড পাবা আর কি, দেখা যাক। ভালো। হ্যাঁ, বলতেছে চান্স পাইলা নইলে নাই, ভর্তি তো হয়ে গেছো, তোমার তো চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে। তো পরীক্ষায় করছিলাম হচ্ছে এইটুকু জায়গার মধ্যে আনসার করা লাগে না, একটা ম্যাথের কোশ্চেন উপরে দেওয়া থাকে, আনসার লেখার জন্য স্পেস দেওয়া থাকে। তো আমি ওই স্পেসের মধ্যে অন্য অঙ্ক করে ফেলছি, তো ওইখানে তো আর অঙ্ক করতে পারবো না। কাটলে তো লাভ নাই, জায়গা তো নাই, তাই না? আর জায়গা থাকলেও কি করা লাগবে কোনো আইডিয়াও নাই। ঢাবির স্পেস অনেক কম থাকে, বুয়েটের স্পেস তাও একটু বেশি থাকে। হ্যাঁ, পরে ওইখানে পরীক্ষা দিলাম না, দেওয়ার পরে ওই 2.5 মার্ক তো ইজি ছিল, ম্যাট্রিক্সের অঙ্ক ছিল ইজি, আরেকটা ছিল তোর ওটা কি বলে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের রিটার্ন আরো সহজ। ইন্টিগ্রেশন, হ্যাঁ সহজ আসছিল ইন্টিগ্রেশন।
ইন্টিগ্রেশন আর এই ম্যাট্রিক্স উল্টাপাল্টা করে ফেলছি, পুরো একটাই দিছি, আর কিছু তো করার নেই। পরে আসলাম, আসে বললাম সেই পরের দিন ট্রেন দিয়ে ঢাকায় আসতেছি, আবার ক্লাস করা লাগবে এমএসটিতে। শুধু যে ক্লাস করা লাগবে এমনও না, পরীক্ষাও আছে সিটি, ওইটাও দেওয়া লাগবে। তো দিতেছি, দিলাম পরীক্ষা, দেওয়ার পরে আর কি মার্ক পাইলাম কিছুটা। যেদিন ট্রেন দিয়ে আসতেছি না, ওই দিন বুয়েট প্রিলি রেজাল্ট দিছে। হ্যাঁ ওই দিন বিকালে দিয়ে দিচ্ছে, ঢাকা ভর্তি পরীক্ষা বিকালে দিয়ে দিচ্ছে। তো আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, আমার ওই বন্ধুর আশেপাশে যেদিন থাকি না আমি, ময়মনসিংহ পলিটেকনিক্যালে পড়তো, হ্যাঁ, আমার রেজাল্ট সব সিএস ভালো রেজাল্ট, বুঝতে পারছো? এইগুলা ফ্রড, এগুলা সত্য না। তোর সাথে হইলে কি করতি তুই? অবিশ্বাস করতাম, এগুলা তো সত্য না, তাই না? তুই তোর উপর কোইন্সিডেন্স তোরা যেটা বিশ্বাস করতে ভালো লাগে ওটা বিশ্বাস কর, সমস্যা নেই। যাই হোক, তুই বিশ্বাস করে এইভাবে কাটতেছিল। বুয়েটের দিলাম অ্যাডমিশন। বুয়েটের রেজাল্ট আগে দিচ্ছে নাকি ঢাবি রেজাল্ট আগে হয়েছে? ঢাবি রেজাল্ট অনেক পরে আগে হয়েছে, বুয়েটের রেজাল্ট দিছে। আগে বুয়েটের রেজাল্ট দিছে না? তো এখানে একটা মজার কাহিনী আছে। তো আমি 2টা অ্যাডমিশন টেস্ট দিছি, বিউপিতে নাম আসছে, ভাইবার জন্য ডাকছে আমায়। এমএসসিতে তো মাশাল্লাহ আমি তো খুশি। আর একটা মেডিকেলের রেজাল্ট দিছে, যদিও অনেক দূরে, কিন্তু আমি যে পড়ালেখা করছি ওইটার অনুপাতে আমি মনে করতেছি আর একটু পড়ালেখা করতে তো পারতাম। মানে আমি ভালো স্টুডেন্ট, আমি তখন আমি নিজের মনে করতেছি আর কি। তো বুয়েটের যখন রেজাল্ট দিল, আমি হচ্ছে গিয়ে রুমে একাই, 8 জনের রুমে আমি একাই, 8 জনের রুমে আমি একাই। ওই পাশে আরেকজন ছিল, আরেকটা ছেলে ছিল মেহেদি নামে। ফার্স্টের দিকে আমার নাম খুঁজতেছি, বুঝছস? আর আম্মারে বলছিলাম যে দেখো চান্স হয়ে যাব। আর এই যত এই ক্লাস 1 থেকে পড়াশোনা করতেছি ওই পর্যন্ত গিয়ে কখনো আব্বা আম্মারে বলি নাই যে আমার এইটা হবে। আমি পরীক্ষা ভালো দেই খারাপ দেই যাই হোক, আমি বলি নাই যে আমি এইটা পাবো, এইটা হবে, এরকম কিছু বলি নাই। ওইবারই ফার্স্ট টাইম বলছিলাম, দেন হচ্ছে কান্নাকাটি করলাম রাতের বেলা, কেউ তো নাই। তো আব্বা আম্মা তো চিন্তা করতেছে উল্টাপাল্টা কিছু করি কিনা। রাতের বেলা আমার বন্ধুরে কল দিলাম, ওই বন্ধু, যে বন্ধু হ্যাঁ সবসময় নিয়ে ঘুরে, এখনো ঘুরে। হচ্ছে ফজরের পরে সাইকেল চালায়া, তখন অবশ্য পা ভালো হয়েছে আর কি, সাইকেল চালায়া আমার হলের সামনে এসে দাঁড়ায় আছে। ওর সাথে ওর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আড্ডা দিলাম, মন তো খারাপ। আমার চাচাতো ভাই কল দিয়ে বলতেছে যে কই তুই, রেজাল্ট হয়েছে কি? আরে সমস্যা নেই এদিকে আয়। পরে গেলাম, ওদের এখানে রাতটা কাটাইলাম। পরের দিন আবার এমএসটিতে ক্লাস। রেজাল্ট যেদিন দিছে ওই দিন বন্ধ, রেজাল্ট যেদিন দিছে ওই দিনও মেবি বন্ধ ছিল, তারপরের দিনও মেবি বন্ধ ছিল। গেলাম, ঘুরলাম ফিরলাম, সব ঠিকঠাক। পরে ঢাবির রেজাল্টের জন্য ওয়েট করতেছি। তো ঢাবির রেজাল্ট দিছে, সবাই রেজাল্ট পেয়ে গেছে। আমি বাবা তখনও জানি না রেজাল্ট কীভাবে বের করা লাগে আর কি। তো আমার ওই বন্ধুর মেসেজ দিলাম যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এত, রোল নাম্বার এত, তুই বের কর। বের করলো, বের করে বলে যে পজিশন এত, পজিশন কত 2200 সামথিং, 2100 সামথিং মনে নেই। বলতেছে সিট কত, আমি বললাম 1700 1800 এমন। বলে তাহলে তো হবে না, তাই না? বললাম তাহলে তো নাই আর কি, কিছু তো করার নেই। ক্লাস করা শুরু করলাম, করে আস্তে আস্তে ডাকে না ভাইবার জন্য, এত থেকে এত পর্যন্ত আসো। তো গেলাম, আসলাম, জমা টমা দিলাম, সাবজেক্ট বারবার চেঞ্জ হইতেছে। আইএনএফএস আসলো, নানান সাবজেক্ট আসলো, ম্যাথ আসলো, লেদার ইঞ্জিনিয়ারিং আসলো, ভাল লাগে না এগুলা। কেমিস্ট্রি আসলো, ও বায়োলজিতে
11.5 পাইছিলাম, বুঝতে পারছো? অনেক নাম্বার পাইছিস। আমি বেশি জানে নয়। আমি চিন্তা করছি ওরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা খুব শখ ছিল আর কি। শখ বলতে কি বুঝি না তো, এর জন্যই শখ আছিল। ওইখানে তো সিএসসি পড়ার খুব শখ ছিল, পড়তে গিয়ে তো আর ভালো লাগে নাই। এইখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার খুব শখ ছিল, বা ফার্মাসি পড়ার খুব শখ ছিল, আর সাবজেক্টই আসে নাই। চয়েস যে দিব না, চয়েস দেওয়ার কোনো অপশনই নেই। আমারও সেম অপশন ছিল না। বায়োলজিতে 15 মানে পাইতো না, কত পাইতো? পরে কি দিলাম, লাস্টে কেমিস্ট্রি আসলো, ক্লাস শুরু করলাম। সবার আগে দেখা হয়েছিল কার সাথে জানোস? সুলভ দেব, আলিফ ভাই, ডিপার্টমেন্টে আসার সময় আলিফ ভাই আর রাউফ ভাই, দি বন্ড। দুইজন না বলি এই কি দেখা হইলো। ক্লাসে ঢুকলাম তো স্যার নাম জিজ্ঞাসা করতেছে প্রথম দিন, নাম জিজ্ঞাসা করে না, চেয়ারম্যান স্যার নাম জিজ্ঞাসা করতেছে। ওরিয়েন্টেশনে তো আসছিলাম, তো এটা না বলি পচা মিষ্টি দিছিল, এটা খাইলাছিলাম এটা কাইটা দিস মামা, নইলে গাড়াবো আমার। সমস্যা কি? তুই তোর দাবি তুই তোর অভিযোগ উল্লেখ করতেছিস, অভিযোগ তো ভালো জিনিস। ক্লাস করতেছি করি নাই ক্লাস। ওই দিন তো প্রথম গেলাম আলিফ ভাই আর রাউফ ভাইয়ের সাথে, তো ওরা তো দাঁড়ায় নাম বলতেছে, রিয়াড এইসব বলতেছে। তা আমি তো দাঁড়ায় বলতে পারবো না, আমি জানি গলা টলা হাত পা সব কাঁপবো, আমি জানি উচ্ছ্বাস। তো আমি কি করলাম, 200 নম্বর রুমে তো হইতেছে, আমি বেঞ্চের নিচে গেলাম। আমার দেখে নাই, বইসা আছে কিন্তু আলিফ ভাই রাউফ ভাইয়ের সাথে। তো লাল গেঞ্জি পরছি, চুল এইভাবে খাড়া খাড়া, রাতে ঘুমাস নাই? রাতে ঘুমাই নাই। দেখে মনে হইতেছে, রাতে ঘুমাস না? দেখে মনে হইতেছে গাঁজা খাইছি। ইয়েস, এখনো মনে হইতেছে এখন মনে হয় আজকে রাতে ঘুমাস নাই? ঘুমাইছি, এই টাইমে মনে হইতেছে গাঁজা খাইছি আর কি। তো সবাই মনে করতেছে আমি ওই রিয়াড সিনিয়র, আমি তাহিদ আছে না, তাহিদের প্রথমে ভাই ডাকছে। ভাই আপনি ডাকতেছে, বুঝছাস? এভাবেই তো কাটলো। পরে তুই শেয়ার ওর জন্য মেসেজ দিলি না, তখন প্রথম থাকি আজিমপুরে থাকতাম, ওই আজিমপুর কবরস্থান আছে না, তার পাশে থাকতাম। তো তুই তো মেসেজ দিলি, আমি তো বই টই কিনতাছি আর সেই পড়ালেখা করবো। সেই আমার রুমে যে দুজন ভাই ছিল, অনেক সিনিয়র ভাই ছিল, একজন বিসিএস এর প্রিপারেশন নিতেছে, আরেক ভাই তখন 4th ইয়ারে পড়ে, সামাজিক বিজ্ঞান না কি এমন কিছু একটা ডিপার্টমেন্ট, এক্স্যাক্টলি মনে নেই আর কি। ভাই বলতেছে, এই তুমি পড়ালেখা করো না, ক্লাস শুরু হয় নাই তোমার, এইভাবে চললে কিছু করতে পারবা না, পড়ালেখা করতে হবে, ভার্সিটি যা মনে করছো পড়ালেখা নাই, এইসব মনে করো না। তুই একদিন মেসেজ দিলি, মামা আমি ময়মনসিংহের, তুইও না ময়মনসিংহের? হ্যাঁ মামা, মামা আমি সিআর ইলেকশন করতেছি, একটা ভোট দিস, বার্গার খাওয়াম। যে বার্গার তুই আজ পর্যন্ত খাওয়াস নাই, খাও বার্গার, আমি এটা খাওয়াইতিও না তুই। খাও খাও। তোর তো বুট দিলাম, তো ওই দিন রাতেই তোরে মেসেজ দিলাম যে তুই বলছিলি যে তোরা চানকের পুলের দিকে বাসা দেখতেছ, আমি বলছিলাম আমারও অ্যাড করাই দিস। তো যেদিন সিআর ইলেকশন হলো, রেজাল্ট হইলো, তুই তো খুশি, তুই তো সিআর ইলেক্টেড, মানে ইলেক্টেড সিআর। বাসা আবার দেখতে গেলাম, তো আমার 3টা রুম তো দেখবো, আমার নিয়ে হচ্ছে 7 জন হইলো, দুইজন একটা রুমে বেশি হয়ে যায় না। পরে তো গেলাম বাসা দেখলাম, যদিও পছন্দ হয় নাই, না পাইলে তো ওইখানেই তো উঠলাম। তোর তো অ্যাডভান্সও দিয়ে দিলাম আমি। কিছুদিন পরে একটা গ্রুপ খুলছিলি না, ওই গ্রুপে তাহিদ বলতেছে যে হবে না, জায়গা হবে না, এই সেই হাবিজাবি। পরে বললাম যে তোরে আবার মেসেজ দিলাম যে এখন আমি কই যাব, আমি তো ওই আজিমপুরের বাসাও ছাইরা দিছি। ভালো মানুষ রণয় আর পরশ বললো যে আচ্ছা সমস্যা নাই, তোমরা দুইজন করে থাকবে নি,
আমরা এক রুমে 3 জন থাকবো নি, সমস্যা নেই। ও যে রুমটা একটু তুলনামূলক বড় ছিল ওই রুমে আমরা 3 জন উঠলাম, আর বাকিরা তো 2 জন 2 জন করে উঠলো। আমার মনে হয় তাই প্রথম প্রথম মনে করতো যে আমি হচ্ছি সিনিয়র, আর নিজে বোকাচোদা তো আমারও বোকাচোদা মনে করতো। এই ক্লিপটাকে আলাদা করে ছাড়বো ফেসবুকে, একটা ক্লিপই ছাড়বো ফেসবুকে শুধু এটা বল। তারপর এই তো পরে তো আস্তে আস্তে ক্লাস শুরু হইলো, তখনও মানুষের সামনে যাই না আমি বেশি একটা, এখনো ভাল লাগে না, বেশি মানুষ ভাল লাগে না আমার। মেক সেন্স। কেন ভাল লাগে না জানি না, ভাল ভালো লাগে না। মানুষ ভালো লাগার কোনো কারণ নাই। তুই তো সাইকো, তুই তো তোর কথা আমি আলাদা। কি করছি আর মজার কাহিনীটা বলি আগে, বল, তোর কাহিনী আর কি। আমি কি করছি? এ পড়াশোনা করতাম, ফার্স্ট ইয়ারে তো টিউশন করাইতাম না, ঘুমাইতাম খাইতাম পড়ালেখা করতাম মোটামুটি টুকটাক যা করার। টুমাই উঠে 10টা বাজে তো একটু পড়ালেখা করি বা বই নিয়ে হুদায় বসে থাকতাম। মিছা কথা বলতেছিস কেন? না, সারাদিন সারাত পড়তি, তোরা 5টা পর্যন্ত পড়তি, তুই মিছা কথা বলিস না। আমি এই যে আবার যখন 12টা বাজতো, আবার একটা মিথ্যা কথা। যখন 12টা বাজতো তখন মোটামুটি সবাই ঘুমের দিকে রওনা দিত, পরীক্ষা নাই কি করবো কি পড়বো। হ্যাঁ, ভার্সিটিতে তো পড়ালেখা করা লাগে না, পরীক্ষার আগে পড়লে। আমার কাহিনী তাহলে কইস না, হ্যাঁ, এটার দিকে আগাইতেছে। কাইটা দিব এটা আমি। এটা তো হইলো না মামা, আরে মজার কাহিনী, মজার কাহিনী বলা যাবে না। এটাই মজার কাহিনী। শোন, রাতের যখন 12টা বাজতো ওই টাইমে জয় নিচে যাইতো। কেন নিচে যাইতো? কফির প্যাকেট আনার জন্য। নিচে থেকে আসতো, সে কফি খাইতো, আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই টাইমটুকু জয় আর আমি কথা বলতাম। আমি বসে বসে কথা বলতাম, এই সেই হাবিজাবি নানান কথা। তো জয় ফার্স্ট ইয়ারে উঠার পরেই তার 3-4 জন মেয়েকে পছন্দ হয়ে গেছে আর কি, নতুন নতুন যখন শুরু করছে। মিথ্যা কথা। মিথ্যা কথা না, তুই নিজেও জানোস। ক খ গ ঘ, কতে সে পাত্তা পায় নাই, খতেও পায় নাই, গতেও পায় নাই, ঘতে পাইছে। এগুলা তোর আমার নিয়ে তোর ধারণা যে জয় এগুলা করছে। ইয়েস, তুই জানোস না নিজে তুই কি করছিস, আমি তো জানি আমি কি করছি। এটাই থাক। মেয়ে ব্যাচমেট ডিপার্টমেন্টের, কলেজের নাম না বলি, প্রচুর এফোর্ট দিতেছে জয়, দিন রাত সারাদিন মেসেজ হাবিজাবি যা করা লাগে করতেছে। টাইম দেওয়া বা ইমপ্রেস করার জন্য যা যা করা লাগে আর কি সবই করতেছে জয়। আচ্ছা, মেয়ে রাজি হয় না, মেয়েদের স্বভাব যেটা আর কি, রাজি হয় না, হয় না। তোর কাহিনী বলার সময় আমার কাহিনীর ভিতরে এত এত সময় নষ্ট করতেছিস কে? শেষ করে ফেল। আমি তখন ইনভলভ না আর কি, তুই তখন মেয়ে মানুষই পছন্দ করতি না। এখনো করি না বেশি এখনো একটা মেয়ে করিস মানুষ, আবার আমি হালিমও না। ওকে ওকে ওকে। ঠিক আছে, তো একদিন জয় রুমে আসলো, মেয়ে তারা তখন ডেটিং শুরু করছে আর কি। জয় রুমে আসলো, মামা কিসে? আমি পড়তেছি, পড়ার সময় কেউ কিছু বললে আমি সচরাচর মেজাজটা খারাপ হয়ে যায় আর কি। এমনি পড়ি না, মাঝে মাঝে পড়লে তাও যদি কথা বলে তো মেজাজ খারাপ হয় না। কিসে? তো মামা সব শেষ। কি শেষ? মামা সব শেষ। সব শেষ মামা। পরে আমি রিয়েলাইজ করলাম, বুঝছি। তুই কেমনে বুঝছো? তুই তো জীবনের মধ্যে প্রেম টেম করিস নাই, তুই কেমনে বুঝছিস? তুই বুঝোস নাই তখন, বুঝছিস আর 1 বছর পরে। না, বুঝছি তখন তখন তুই ভালোভাবে বুঝছি 1 বছর পরে। তুই জিনিসটা জানছস, বুঝোস নাই, তখন জিনিসটা জানছস। আচ্ছা, আমি তোর বলাতে আগাইলাম, ঠিক আছে, পরে আমি জানছি। 1 বছর পরে তুই বুঝছস। আচ্ছা ঠিক আছে, পরে কি হয়েছে, এইটা হয়েছে শেষ মামা। আমি তারে বহুত কিছু বললাম যে মেয়ে মানুষ এইটা, মেয়ে মানুষ ওইটা, মেয়ে মানুষ এইটা নানান কথা বললাম, যাতে ওই আর ওইদিকে না যায়। আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলছস মামা এটাই করবো। আচ্ছা ঠিক আছে, পরে ঘুমাইলাম। ওই তো আর রাতের বেলা, জয় তো আর রাতের বেলা ঘুমায় না। এই ফজরের আগে পর্যন্ত চিল্লায় রুমের লাইট জ্বালায়, চিল্লায় ওই কানের মধ্যে কি দিতি ওটা, হেডফোন। হেডফোন লাগায় পড়তো জোরে জোরে, নিজের আওয়াজ তো নিজে শুনতো না,
3 রুম পরে যারা ছিল ওরা জয় পড়তেছে, চিল্লায় চিল্লায়। সব শেষ। ওদিন সকালে ক্লাসে গেছি, মেয়ের সাথে জয়। আমার তো এত ধারণা নাই মানুষ কতটা নির্লজ্জ হতে পারে। নির্লজ্জ কিন্তু নির্লজ্জ, আচ্ছা যেটাই বলুক আর কি। পরে তো ক্লাসে গেলাম পরের দিন, তো আমি তো তখন জিজ্ঞাসা করতে পারি না কি রে জয় এটা কি করলি। রুমে আসলো, পরে জিজ্ঞাসা করলাম, গালি দিয়ে জিজ্ঞাসা করছি আর কি। তখন বিশেষ হয় না, হ্যাঁ এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব আমি তো জানি না। তো পৃথিবীতে একটা মানুষ 6 ঘন্টার ভিতরে কেন চেঞ্জ হয় না? রাত 4টার সময় দেখছো, সকাল 8টার সময় দেখছো, ডিফারেন্স সিচুয়েশন। হ্যাঁ একটার সময় দেখি, 4টার সময় দেখি না, 4টা পর্যন্ত জাগি না। একটা থেকে 8টা, 7 পরে ঘন্টা। মামা কালকে কল দিছিলাম, কল দিয়ে কান্নাকাটি করছি, পরে আবার রাজি হয়ে গেছে। জীবন আমি কিছু বুঝতেছি না। আচ্ছা যাক, ওর জিনিসই করতেছে, কাজ করতে থাকে। এইভাবে তো কাটতেছে এখন পর্যন্ত কাটতেই আছে। ইয়েস, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করছি। এখন আমার অনেক কোশ্চেন ছিল, বাট সব কোশ্চেন তো উত্তর পাওয়া যাবে না, এখন সময় অনেক চলে গেছে। অ্যাডমিশনের টোটাল জার্নিটা শুভর কাছে শুনে নেওয়া হয়েছে ওর। আমরা এখন শুভকে জিজ্ঞেস করবো কীভাবে মানে পড়াশোনা হইতো কীভাবে অ্যাডমিশনের সময়, যে হচ্ছে অ্যাডমিশনে একটা ভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু খুবই বড় একটা জিনিস। এটা আমরা চান্স পাইছি দেখে আমরা কল্পনা বুঝতে পারতেছি না, বাট যারা চান্স পায় না তারা মূলত বুঝে যে ভার্সিটি কতটা কাঙ্ক্ষিত একটা জিনিস, কীরকম একটা মধুর মতো একটা জিনিস ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়া। সো ওটার জন্য ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কীভাবে পড়তে হয়েছে? তোর ইনিশিয়াল ডেসে কিন্তু তোর প্রচুর কনফিডেন্স ছিল, MSc-তে 10th হয়েছিস, তুই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুই কেমিস্ট্রিতে পড়তেছিস। এখন দেখ মেডিকেলে তুই 70 পাইছো শেষ করতে, না মেডিকেলে তুই এখন দেখ যে এখন না ওই তখন এটা বলতেছি, তখন এত কিছু তুই করছস, তার মানে কি তোর পড়াশোনা যে বেসটা তৈরি করছস তুই ইন্টারে অ্যাডমিশনের সময়, ওই বেসটা তোর এত দূর নিছে কিভাবে তোর যদি বেসটা স্ট্রং করছস। এইটা পোলাপানদের জন্য সহজে বুঝাবে, যাতে পোলাপান সেম জিনিসটা করতে, অনেক পোলাপান দেখবে আমাদের, সবাই কিন্তু এসএসসি আর এইচএসসি পোলাপান, তোর থেকে কিন্তু খুব অনেকেই কনফিডেন্স পাবে। এইটা হচ্ছে গিয়ে তোর যখন ক্লাস 9-এ পড়ি, ক্লাস 9-10 তো একসাথে ছিল না, বইটা একসাথে ছিল। ক্লাস 9-এ বেশি পড়াশোনা করি নাই, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম আর কি, যতটুকুই পারতাম খেলতাম আর কি। সেম আমার সাথে। হ্যাঁ ক্লাস 9-এ বেশি পড়াশোনা করি নাই, তো রেজাল্টও তেমন একটা ভালো হয় নাই। তারপরে আল্লাহ জানে রুল নাম্বার 1 হয়ে গেছে মামা, আল্লাহ জানে কইছে। ঠিক আছে। তো আমি ফার্স্ট বয়, স্যারদের একটা প্রত্যাশা থাকে, বাবা মার প্রত্যাশা থাকে, ইভেন আমার নিজেরও তো থাকে, তাই না? সবারই কিন্তু ভালো রেজাল্ট করতে ভালো লাগে, বলে না ঠিক আছে, কিন্তু ভালো কিন্তু সবারই লাগে ভালো রেজাল্ট করতে, ট্রু ভালো লাগে কিন্তু বাট বলে না। তো পড়ি না, স্যারে ডেইলি অপমান করে, আরে মিয়া তোমার রোল তুমি কিচ্ছু পারো না। আবার বন্ধু ছিল না, ওর রোল 2 ছিল, ওই সবই পারে, আমি কিছুই পারি না, কোনোদিন প্রশ্নের উত্তরও দিতে পারি না। তুই তোর পড়াশোনা শুরু করছ না? আমি পড়াশোনা শুরু করি না। দেন হচ্ছে না ক্লাস 9-10 লম্বা একটা সময়, অনেকে দেখা যায় পড়াশোনা শুরু না, করে ক্লাস 10-এও শুরু করি নাই পড়ালেখা। পরে ঈদের পরে ওই গ্রামে ছোট 9-10 বয়স অনেক ছোট, এত পড়তে হয় না। তখন তো ক্লাস 9-10-এ পড়ি, বুদ্ধিও তো ক্লাস 9-10-এর মতোই মনে হয়েছে, অনেক বড় গোল ওইরকম তখন ক্লিয়ার না, জানি না তো এত কিছু আছে লাইফে, জানতাম না তো। জামালপুর আছে, আমার স্কুলটা আছে, আব্বা আম্মা আছে, ঠিক আছে, এরাই আছে। তখন মেয়েদের প্রতি তেমন একটা অ্যাট্রাকশন ছিল না, তো নাই তো, শুধু ছেলেদের মধ্যে অ্যাট্রাকশন। এলাকার ছোট বড় ফুটবল খেলে না, আমিও খেলতে গেছি। খেলতে যাওয়ার পরে ফুটবল খেলতেছি, 11 জনের জায়গায় 13 জন হয়ে গেছে। আমি ছোট, আমার নামায় না, জোর করেই নামছি। কথা বুঝতে পারছ? একটা বল পাইছি গোল পোস্টের সামনে, বুঝতে পারছ? এক ভাই কোত্থেকে জানি আসলো, আসার পর সুন্দর করে ট্যাকেল করলো, সুন্দর করে আমার পা গেল, ডান পা গেল। তো বাড়িতে আসলাম, কিছুদিন পরেই ছিল অর্ধবার্ষিক পরীক্ষা না কি জানি পরীক্ষা, ক্লাস 10-এর মনে থাকে না আমার। পরীক্ষা দিলাম,
পরীক্ষা দিতে মন চাইতেছে না, আব্বারে বলতেছি আমি পরীক্ষাটা না দেই, এরপরে পড়ালেখা করার পরে ভালো করে পরীক্ষা দিব, অজুহাত দিতেছি এটা আমি পারি না। কথা হচ্ছে আমি পারি না, অজুহাত দিতেছি এটা পা ভাঙছে। বৃষ্টির দিন আব্বা অমনি পরীক্ষা দিতে নিয়ে গেল, পারি না বিষয় ভালোভাবে। কিন্তু সেকেন্ড বই ছিল, থার্ড বই ছিল, আমাদের বিশেষ করে যেমন ছেলেরা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতো, হিংসা ছিল না যে ওরা দেখাইলে আমি আগায় যাবো পিছায় যাবো, এরকম কিছু ছিল না। দেখাইতো, বুঝতে পারছো? ওর আবার দেখা লাগতো না, দেখা লাগতো আমারই। ওরে ওয়াশরুমে যাবো, পা তো ভাঙা, কি জানি একটা এমনি ধরে ধরে হাঁটে, ওইটা ধরছি আর ওর কাঁধ ধরছি, ওই আমার নিচে আনতেছে। হ্যাঁ, ওই হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি এটা কেমনে কেমনে, ওই আমার বলতেছে, মাথায় নিতেছি, করে যায় লিখতেছি। এমসিকিউ এর সময় যদি বলতাম, বুঝতে পারছিস, দেখাইতো, কেউ না করতো না, বুঝতে পারছিস, কেউ না করতো না। তো পরীক্ষা টরীক্ষা দিলাম, বেশি একটা ভালো হয় না পরীক্ষা। পরে যখন টেস্ট পরীক্ষা দিব, টেস্ট পরীক্ষার আগে মনে হয়েছে যে পড়ালেখা করি, পড়ালেখা না করে উপায় নাই। আমার যে ম্যাথ টিচার আছে মানে প্রচুর পরিমাণ অপমান করতেছে আমার, অপমান করতেছে আমার ভালোর জন্য, কিচ্ছু পারি না সে। তো সে কি করতো, টেস্ট পেপার ছিল না, মানে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপারসগুলো বের হয় না, টেস্ট পেপার কেনার পরে প্রত্যেক দিন হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের টোটাল তোর বই তো মোটামুটি শেষ, যদিও না পড়ছি, বই শেষ হয়েছে আস্তে ধীরে টুকটাক টুকটাক করে। সে টেস্ট পেপারস আছে না, টেস্ট পেপারসের যে ইগুলো আছে, এই মডেলগুলো পড়বে, এটা 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 5টা করে দিত। হ্যাঁ, আমি রাতে 2টা বাজুক 3টা বাজুক, স্বপ্ন তো রাতে 2টা 3টা আমার জন্য, আমার মতো লোকের। আমি তো এতক্ষণ কোনোদিন পড়ি নাই। ভালো সময় আমি পড়তাম সকালবেলা, আবার প্রত্যেক দিন মানে তোর 1টা পর্যন্ত ক্লাস হইতো, তারপরে 2টা থেকে পরীক্ষা শুরু হইতো। এই পরীক্ষা কয়েকটা দিয়ে দিত, স্যাররা পরীক্ষা নিত, প্রচুর পরীক্ষা নিত স্কুলে আর কি। তো ওইভাবে আমার ম্যাথের যে মোটামুটি একটা ফাউন্ডেশন তখন তৈরি হয়েছে। আর স্যার বলতো যে তুমি 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 আর তোমরা ভার্সিটিতে পড়তে পারবা। আমি বলতাম আমি তো নিজেরা চিনি, তাই না, আমি তো নিজেরা জাজ করতে পারবো, কাউরে জাজ করতে পারি আর না পারি, নিজেরা তো পারবো। চিন্তা করতাম আপনি যত কিছু বলেন স্যার, আমি পারবো না ভার্সিটিতে পড়তে। আমি তো জানি ওই যে ওইটুক যেটুক স্যার বলতেছে ওইটুক, জামালপুর সরকারি কলেজ ভার্সিটি। আমি তো নিজে জানি আমি কি পারি। আপনি যতই বলেন স্যার, আমি যে পারবো না সেটা আমি জানি। স্যার যে এত দূরদর্শী চিন্তা করবে, বা স্যার যাদের যাদের না দূরদর্শী, আমি কেন বলতেছি, স্যার যাদের যাদের বলছে সবাই চান্স পাইছে, সবাই যে চান্স পাইছে, সবাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, সবাই যে পাবলিকে চান্স পাইছে, যাদের যাদের বলছে তারাই যে চান্স পাইছে, ওরা আমি বুঝতে পারছি যে স্যার স্যারই হয়, স্যারের মতো স্যার স্যারই হয়, বুঝতে পারছো? ওরে স্যার বলতেছে যে তুমি জামালপুর ভর্তি হয়ে না, তোমরা ময়মনসিংহ যাও, ময়মনসিংহ গিয়ে ওইখানে আনন্দমোহনে ভর্তি হও বা শহীদ নজরুলে ভর্তি হও। তো আনন্দমোহন একটু সরকারি, তো পড়ালেখা একটু কম হইতে পারে, ক্লাস টাস কম নিতে পারে, আনন্দমোহন খারাপ না, কতটুকু দূরত্বে? বেশি দূরে না, 4 মিনিটের দূরত্ব, এত কাছে? হাঁটা 4 মিনিটের দূরত্ব। বেসরকারি? হ্যাঁ, শহীদ বেসরকারি। আর আনন্দমোহন হচ্ছে, আনন্দমোহন টপ, ময়মনসিংহের টপ, আমাদের কলেজের টপ, কাছাকাছি আর কি। হ্যাঁ, খারাপ করে দেখার কিছু নেই, বাট ওইখানে ওই ক্লাস টাসে যায় না বা ওইভাবে। হ্যাঁ, শহীদ যাওয়া লাগে আর কি, বেসরকারি বুঝিস নাই, যাওয়া লাগে আর কি, জরিমানা করে, বুঝিস নাই, অপমান করে, মারে। তো এখানে ভর্তি হলাম, তো স্যাররা স্পিচ দেয় না, স্যাররা স্পিচ দেয়, বলতেছে যে অ্যাডমিশন টেস্টে ভালো করতে হবে, এইসব হাবিজাবি বলে না, বলতেছে একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল এক টিচারে, যে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক ভালো থাকা। তোমার বেসিক ভালো করো, চান্স এমনিতেই পাবা। কথা বুঝতে পারছো? বেসিক ভালো করো, চান্স এমনিতেই পাবা। তো ওই দিকেই লক্ষ্য ছিল যে হ্যাঁ, যে বেসিক কীভাবে স্ট্রং করা যায়। আবার যে ইংলিশের যে বেসিকটা আছে না,
এইটা আমার স্কুলের ক্লাস 6-7 থেকে টিচারের কাছে ইংলিশ পড়তাম আর কি, ব্যাচে পড়তাম, একা একা না, ব্যাচে পড়তাম, খুব সুন্দর ইংলিশ পড়াইতো। তো ওইখান থেকে একটা ফাউন্ডেশন, ইংলিশের ফাউন্ডেশন হয়ে গেছে মোটামুটি, এমন না যে আকাশচুম্বী কোনো কিছু, মোটামুটি একটা হয়ে গেছে, যেটা আমার লাইফে ওইটুকুই চলে আর কি। বেশি হলে ভালো, কম কম না যে চলবে না এমন না, চলে। এভাবেই তো কাটতেছে 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 এখন এই পর্যন্ত। তো আমার যেটা সবার জন্য ডিরেকশন হবে এটা হচ্ছে বেসিক স্ট্রং করা লাগবে। এইচএসসি পরীক্ষার সময় বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। ইন্টার নিয়ে কিছু বল, ইন্টার ফার্স্ট ইয়ার থাকতে যখন তুই পড়াশোনা শুরু করছিস, ফার্স্ট ইয়ার থাকতে তখন আমি ছিলাম হচ্ছে, সত্যি কথা বলতে গেলে কুত্তা, এটাই সত্য কথা, কুত্তা ছিলাম। এখন মাঝে মাঝে খারাপ লাগে আর কি, ওইভাবে পড়তে পারি না তাই খারাপ লাগে আর কি। কিভাবে পড়তি পোলা মানে কিছু বল, পোলা মানে কিছু জানতে চায়। পড়তাম বলতে একদিন 8টা থেকে ক্লাস থাকতো, একদিন হয়তো 12টা থেকে ক্লাস থাকতো। পড়তাম যতক্ষণ সময় পেতাম পড়তাম। ডিটেইলসে বল না। ডিটেইলসে বলা বলতে সকালে ধর উঠতাম, সকালে ঘুম থেকে উঠে কি কি করতে, সন্ধ্যা রাত পর্যন্ত কটা পর্যন্ত থাকতে, একটা সপ্তাহের টোটাল ম্যাপ দে আমাদেরকে একটা। যেমন ধর সকালে 7টার দিকে উঠতাম, ওঠার পরে ক্লাসে যাইতাম, এটাই সত্য কথা। 8টায় ক্লাস ছিল, এই ফ্রেশ ট্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করে ক্লাসে যাইতাম। খুব দ্রুত হাঁটতাম, খুব দ্রুত মানে খুব দ্রুত হাঁটতাম, কোনো দিকে তাকাইতি না, না না অসম্ভব, প্রশ্নই আসে না। খুব দ্রুত হাঁটতাম আর কি। আমার বন্ধু দ্রুত হাঁটতো, ভালো ফ্রেন্ড। হ্যাঁ মাঝে মাঝে এমন হয়েছিল, ওইটা না বলি, খারাপ দিক না বলি, ভালো কথাই বলি। ভালোগুলো বল, খারাপ দিক আমাদের ইন্টারেস্ট নাই, আমাদের করে ক্লাস করাইতো স্যাররা, সবাই তো টপার আমার কলেজে, সবাই টপার, সবাই তাদের স্কুল থেকে আসা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, সবারই তো বেসিক ভালো না। তখন আমি তো প্রথমে ওইভাবে কোপ আপ করতে পারতেছি না, পড়তেছি যেদিন মোটিভেশনাল স্পিক দেয় স্যার, বলতেছে তোমরা 90 থেকে 95% ছেলে পেলে প্রথম সেমিস্টার পরীক্ষায় ফেল করবা। আমি নিজে মজা নিছি বাপ, স্যারে ফাইজলামি করে, প্রত্যেকটা স্কুলে ফার্স্ট বয় সেকেন্ড বয় এরা এই কলেজে এসে ভর্তি হয়েছে, এরা ফেল করবে, ওরা ফেল করার মেন্টালিটি রাখে না, ওরা ফেল করার ছাত্র। কলেজের যে প্রেশারে আস্তে আস্তে আমার পড়া লাগছে আর কি। আর একটা কথা মনে হইতো যে বাড়ি থেকে বাবা মা টাকা দেয়, আমি যদি না পড়ি নিজের কাছে ফাপড় লাগতো আর কি, পড়তাছি না কেন আমি, বুঝতে পারছো? টাকা দেয়, আবার কলেজ শেষ করে ইয়া ছিল, কলেজ শেষ করতাম, কলেজের মধ্যে একটা ক্লাস হইতো, আমার কাছে মনে হইতো যে এই সাবজেক্টের এই টপিকটা আমার পড়া উচিত, আমি এটা পড়তাম, স্যারে ক্লাস করাইতেছে, স্যার যখন হাঁটতে হাঁটতে এদিকে আসতো ওইটা বাইর করতাম, বুঝছিস না? মূলত তখন অনেক বেশি ডিস্ট্রাকশনগুলো থেকে দূরে ছিল প্রচুর। ফোন তো ছিল না, এইসব ফোন তো ছিল না, বাটন ফোন ছিল। তো আমি আসার পরে আসে না খাওয়া দাওয়া করে ভাই, সেই আমি আসার পরে ড্রেস খুলতাম, ড্রেস খুলে পড়ালেখা শুরু করতাম। আর যখন দ্রুত হাঁটতাম না তখন চিন্তা করতাম কী কী পড়বো, বই যতগুলো ছিল কী কী পড়বো এটা চিন্তা করতাম, সব কিছু তো পড়তে পারতাম না, কিন্তু যা যা চিন্তা করে আসছি পড়বো সবগুলা বই টেবিলে নিয়ে রাখতাম। আর বইগুলো টেবিলে ছিল না, নিচে রাখতাম, জায়গা হতো না, তো ওই জন্য টেবিলে রাখার জায়গা হতো না। এই সিস্টেমের নাম আছে, নাম হচ্ছে লিভ ইন এ ক্যাম্প, মানে তুই গর্তের ভিতরে থাকবি, গর্তের বাইরে কোনো দিকে তাকাবি না। এইসবও জানতাম না, ইন্টারমিডিয়েট পুরোটা তুই গর্তের ভিতরেই ছিল, এইসব জানতাম না আর কি। পরে পোলাবান এগুলো জানে, পোলাবানদের জন্য বললাম যে ওইটা দ্বারা এটা বুঝায়, ঠিক আছে? হ্যাঁ, তো পড়তাম, নিয়ে যেতাম, পরে যখন বেশি ঘুম পাইতো না তখন চুল আসছে না, চুল টানতাম ঘুমের সময় যখন ঘুম পাইতো, বেশি ঘুম পাইতো, দুপুরে ঘুম পাই না, ক্লাস থেকে আসার পরে প্রচুর চুল টানতাম আর কি, চুল উঠতো তখন প্রচুর, টানার পরে বা ধর যেখানে বই রাখতাম না ওইটার উপরে উঠে পড়তাম, চেয়ারগুলোতে পড়লে ঘুম পায় ওইটার উপরে উঠে পড়তাম, হাত পা ছড়ায় ছিটায় দিয়া পড়তাম। বেশি ঘুম পায় গেছে তখন ভাত খেতাম, আর ভাত খাওয়ার পরেও তো এমনিতে ঘুম চলে আসে, বুঝছো? ভাত খাওয়ার পরে একটু ঘুমাইতাম, আমার এমনও রেকর্ড আছে আমি 2 মিনিট ঘুমাইছি, 2 মিনিট ঘুমাইছি, উপায় নেই তো। এত পড়াশোনা ধর আমি যখন পড়তেছি আমার বন্ধুরা ঘুমাইতেছে, তো এটা ঠিক আছে, কিন্তু আমার বন্ধুরা যখন পড়তেছে আমার আমি ঘুমাইতে পারতেছি না, ভালো লাগতেছে না,
আরে ভাই পড়তেছে, আমি ঘুমাইতেছি, 2 মিনিট আগে শুইছ। আমি উঠে পড়ছি, পড়ালেখা শুরু করছি। ইয়েস। ক্লাস টাইম, ক্লাস টিউশন বাদে ক্লাস তো হয়তো তোর 8টা থেকে 12টা পর্যন্ত, আবার 12টা থেকে হয়তো 4টা পর্যন্ত। এই যে ক্লাস টাইম বাদে যতক্ষণ সময় পাইতাম ততক্ষণই পড়তাম, যতক্ষণ আমি পাইতাম ততক্ষণই পড়তাম। রাতের ভাতটা ধর 1টার দিকে খাইতাম, আচ্ছা বুঝতে পারছস, 1টার দিকে খাইতাম, কারণ তখন আমার ঘুম পাইতো। এমন সময় তো ভাত নষ্ট হয়ে যেতেছে, ওই টাইমে ভাত খাইতাম, বুঝতে পারছস। আবার তোর ওয়াশরুমে যাওয়া লাগবে, গোসল করা লাগবে, গোসল করার আগে তো ওইটুক টাইম আমি পড়তে পারবো না, তো আমি নতুন কিছু একটা দেখতাম মুখস্থ করার মতো। তো এটা 3-4 বার যদি আমি বলি তখন মুখস্থ হয়ে গেল। মুখস্থ হয় না, ওইটা আমি পানি পড়তে পড়তে শাওয়ারে পানি পড়তো আমি, বুঝতে পারছস। পরীক্ষার আগের সময় মাথা টাথা নষ্ট হয়ে যেত, তখন হচ্ছে টয়লেটে যাবো, এসব না বলি আর কি, এত ডিপ যাওয়া দরকার নেই। বই নিয়ে যেতি? বই নিয়ে গেলে তো সবাই খারাপ ভাববে, আরে শাওয়ার ছাত্র বই নিয়ে যায়, টয়লেটে বই নিয়ে যায় শাওয়ার ছাত্র। তো বানাই কাগজ আছে না ছোট ছোট, কয়েকটা সূত্র লিখতাম, ইয়া খোদা। কয়েকটা সূত্র লিখতাম, সূত্র লিখে হ্যাঁ দেখতাম 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 মাঝে মাঝে টয়লেটে বসে ঘুমায় যাইতাম। সকালবেলা উঠার পরে আবার না পড়তে পড়তে না, মানে সকালবেলা উঠছি না, ঘুমোয় নাই তো রাতে, একটা সময় ঘুমাইছি, 5টা বা 5:30টার দিকে উঠছি পরীক্ষার আগে, বা ধর যখন পড়ার প্রেশার আস্তে আস্তে বাড়তেছে তখন তো ঘুমের পরিমাণও কমে গেছে না, তো উঠতাম, ঘুম লাগতো প্রচুর, ঘুমাইতাম না। প্রথম 8 মাস অনেক বেশি কষ্ট হয়েছে। প্রথম সেমিস্টার পরীক্ষা দিলাম কলেজে, তো ফেল ফেল ফেল। তো আমার যে বন্ধু ছিল না, হ্যাঁ শালা নলেজ ছিল ভালো, আর তার ব্রেইনিং করতো ভালো, শালা যা পড়তো সব মনে থাকতো। ডাবিতে হয় না? না ওই তো বিমান বাহিনীতে চলে গেছে আগে চাকরির জন্য, নইলে আর বুয়েটাই হয়ে যাইতো, বুঝতে পারছো। তো বন্ধু আমার একমাত্র, যে 500-550 ছেলেপেলের মধ্যে বন্ধু আমার একমাত্র যে A+ পাইছে, যে কলেজে 90% পোলাপান একটা না একটা সাবজেক্টে ফেল করছেই। ফার্স্ট সেমিস্টার না? আমি পেয়েছি 4.50, অনেক। বাট আমার বাপ খুশি না। ইয়েস, এরকম ভাবি দরকার। ঝাড়ি দিতেছে বাড়ি যাওয়ার পরে, কেন ঝাড়ি দিতেছে বুঝতেছস? ছেলে প্লাস পাইছে তুই? হ্যাঁ এটা কাহিনী, এটাই সত্য কাহিনী, এটাই তো আসলে, এটা সবাই বলে না আর কি, কিন্তু এটাই সত্য কাহিনী। আমি তুই যদি 4.5 পাইতি, বাকি সবাই ফেল করছে, তুই 4.5 জানি না, ডাজন্ট ম্যাটার। ওই ছেলে A+ পাইছে কিন্তু তুই পাইছিস তুই 4.5, পাইলি তোর না। রুমমেটটাও আবার কি পড়ছিস তুই? তো স্কুলে স্কুলে? তোর সেকশনের আচ্ছা Yes. পরে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হলো, আরো পড়া বাড়াই দিলাম আর কি। সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হওয়ার পরে 5 জন না 6 জন এইরকম A+ পাইলো 550 পোলাপানের মধ্যে। তো আমরাই পাইলাম আমাদের সেকশন থেকে 3 জন। তিনজন A+ পাইছিস নাকি? হ্যাঁ 3 জন A+ পাইছি। কি এইচএসসি তে? না আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে কলেজে A+, কলেজ তো আমার কলেজ তো পরীক্ষা কলেজে A+, না সেমিস্টার পরীক্ষায়, সেমিস্টারে কেমনে A+ পায় আবার, কি একটা অবস্থা। সেমিস্টার পরীক্ষায় A+ পাইছি। আচ্ছা আমি তো খুশি, আবার আমি কেমিস্ট্রিতে হাইয়েস্ট মার্ক পাইছি। পোলাপানে আমার সামনে বলতেছে যে এই সেকশনে একটা ছেলে কেমিস্ট্রিতে এত পাইছে। আমার সামনে আমার তো কেউ চিনে না, বলতেছে আমার সামনে আমার তো চিনে না কেউ, বুঝিস না? আমি খুশি। তো ওরা বলতেছে যে পাইছে তো 50-এর মধ্যে 39। মিজান স্যার বলছে পাইছে যখন ওরা 1 মার্ক দিয়ে দিবনি, তোরা কি বলিস? 40 আমি জানি না, ওরা জানে। বলতেছে আমি তো খুশি। পড়তে গেছিলাম তখন শুনছি আর কি, মানে টিউশন পড়তে গেছিলাম। এইভাবেই তো পরে করোনা শুরু হইলো। করোনার সময় 2-3 মাস কিচ্ছু পড়ি নাই, সবগুলা গেছি। তখন সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করছে আমার মা। কি করতো সে? আমার বলতো তুই সারাদিনে যা করার কর। তখনও ফোন নাই, টিভি দেখি আর কাপিল শর্মা শো আছে না, হ্যাঁ তখন মজা লাগতো আর কি, সারাদিন দেখতাম। হিউমার গুলো দিত, ফানি ফানি হিউমার থাকতো। হিউমার কিন্তু আমি বুঝতাম না অতটা, আমার বাপে কিন্তু বুঝতো। আমার বাপে বলতো যে এসব ফালতু জিনিস, থার্ড ক্লাস জিনিস। আমার বাইরে তো আমি দেখতে দিব না, এসব দেখতে দিবি তোর বাইরে, তুই তো অবশ্যই বলবি না দেখিস। তাও দেখতাম, হাসতাম, এইরকম মোটা হয়েছিলাম।
তুই মোটা গেছিলি? এই যে এখন যে মোটা না তো ছোট ভাই যেরকম মোটাই যা ওরকম। আর মোটা হচ্ছে পরে আমার বলতো যে তোর এখন 6 ঘন্টা করে পড়ালেখা করা উচিত ডেইলি। তো আমি ডেইলি 6 ঘন্টা পড়ালেখা করতাম। আর তখন আমার যে আমি যে যাদের কাছে পড়তাম না ওনারা আবার শুরু করছে, পড়ানো শুরু করে দিচ্ছে জুমে পড়ানো শুরু করছে টিউশন, বেতনও কমাই দিছে। হ্যাঁ 500 টাকা দিতে। 500 করে নিত মেবি। জুমে পড়ানো শুরু করছিল, আবার ওনারা নোটও সাপ্লাই দিত। যে টপিকটা বুঝাইতো অনলাইনে তো মনে কর জুমে ক্লাস নিলে তো সব কথা ভালোভাবে বোঝা যায় না। তো ওনারা যে যে কথা বলতো বা যেভাবে পড়াইতো ওইগুলো একটা নোট করেও পাঠাই দিত। বুঝতে পারছো? নোটগুলো পড়তাম, নোটগুলো শুধু পড়তাম এমন না, নোটগুলো আমি নিজে নোট করতাম ডেইলি। যেদিনই দিত ওই দিন আমি নোট করতাম। আর হাবি জাবি যা একটু পড়ার পড়তাম, বোর্ডের কোয়েশ্চেনগুলো পড়তাম। নোটোডেমে কোয়েশ্চেন সলভ করতে ভালো লাগতো কিন্তু পারতাম না। ফাইনাল ইয়ার হ্যাঁ ওই ওদের স্কুলে পরীক্ষা বলা পারতাম না। ওরা ওই রকেটের সাথে আবার পতাকা লাগাই দিত, পতাকা ডিগ্রি দিয়ে দিত, আমি পারতাম না আর কি। কিন্তু আমার কলেজে যে কেমিস্ট্রি কোয়েশ্চেন আছে না, এর মতো টাফ কোয়েশ্চেন বাংলাদেশে কোনো কলেজে কেমিস্ট্রিতে এত টাফ কোয়েশ্চেন করে না, এইটা আমি বলতে পারবো আর কি। স্যারে যে কোয়েশ্চেন করতো, আল্লাহ কি কোয়েশ্চেন করতো, খুব টাফ কোয়েশ্চেন করতো। ফিজিক্সের কোয়েশ্চেনও মজা লাগতো বলতে টুকটাক পারতাম আর কি। তো বায়োলজিতে ছিলাম কাঁচা আচ্ছা বললেও ভুল হবে, পড়তাম না। আরো দুর্বল থাকলো, এটা ভাল লাগতো না আমার বিষয় একটা। পড়তাম টুকটাক, বাইনারি মার্ক পাইতাম বায়োলজিতে বায়োলজি 10-এর মধ্যে 1-0 এইসব পাইতাম আর কি। ওকে, দ্যাট ওয়াজ ইট। আজকে আমাদের সাথে শুভ ছিল। শুভ তার জীবন থেকে ঘন্টা ঘন্টা মিলিয়ন মাইক্রোসেকেন্ড দিয়ে দিয়েছে আমাদেরকে। শুভকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। গার্লফ্রেন্ডের সময় না দিয়ে গার্লফ্রেন্ডকে সময় না দিয়ে আমাকে সময় দিচ্ছে, শুভকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। শুভকে আজকে পুরস্কার হিসেবে 1 কাপ চা খাওয়ানো হবে। আমরা কফি খাওয়াইছিলাম একটা তোর কফি ভালো না? শুভকে একটা কফি দিয়েছে, আমার খায় না। আমার কফিতে কোনো রকম চিনি থাকে না, দ্যাটস দ্য প্রবলেম। পানিও তো ঠান্ডা, পানিও ঠান্ডা থাকে, চিনি থাকে। এটার জন্য পিছনে প্রচুর কারণ আছে কেন কফি ঠান্ডা পানি দিয়ে করি এবং কেন চিনি থাকে না। সো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।